সো আমাদের আগের ক্লাসে আমরা যা পড়ছিলাম ওগুলো আমি আরেকবার একটু রিপিট করি যে আমাদের হার্টের মধ্যে দুইটা পার্ট, আমরা যদি হার্টটাকে দুইটা ভাগে ভাগ করি, এক সাইডে থাকবে সব কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত, যেটা আলটিমেটলি লাংস এর সাথে কানেক্টেড, ঠিক আছে? এবং আরেক সাইডে লাংস, ওটাও লাংস এর সাথে কানেক্টেড, ওখান লাংস থেকে পিউরিফাই হয়ে আসার পরে এখানে আসে, যেটা হোল বডিতে সাপ্লাই দেয়। হোল বডিতে কেন সাপ্লাই দেয়? কারণ হোল বডিতে বিভিন্ন সেল আছে যেখানের মধ্যে গ্লুকোজ আছে। গ্লুকোজটাকে যদি ইউটিলাইজ করতে না পারে, অক্সিডাইজ করতে না পারে, আমরা এনার্জি তৈরি করতে পারবো না। আমরা জানি গ্লুকোজের সঙ্গে যখন অক্সিজেন ইউজ হয় তখন কার্বন ডাই অক্সাইড তৈরি হয়, পানি তৈরি হয় এবং প্লাস এনার্জি তৈরি হয় 38 এটিপি বা ইন সাম কেস 36 এটিপি। ওকে, ওখানে আমরা যাচ্ছি না, টোটাল এনার্জি তৈরি হয়। এটা এই এতটুকু আমরা থাকলাম। সো পুরো বডিতে অক্সিজেন ক্যারি করতে হবে। তো অক্সিজেন ক্যারি করতে হবে, কিভাবে ক্যারি করবে? কিভাবে ক্যারি করবে? সিম্পল। এটা কোথায় ঢুকতেছে? ব্লাডে ঢুকতেছে অক্সিজেনটা। কালারটা চেঞ্জ করে দিই। ব্লাডে ঢুকতেছে অক্সিজেন। ওকে, ব্লাডের মধ্যে আমরা জানি ব্লাডের কম্পোনেন্ট দুইটা, আমরা 4th চ্যাপ্টারে পড়ছিলাম ব্লাডের কম্পোনেন্ট দুইটা। একটা কি? একটা হচ্ছে প্লাজমা, সিম্পল। একটা হচ্ছে প্লাজমা আর একটা হচ্ছে সেল, সেলুলার কম্পোনেন্ট, কোষীয় উপাদান। কোষীয় উপাদান আবার তিন ভাগে ভাগ। এখানের মধ্যে প্লাটিলেট আছে, এখানের মধ্যে ডাব্লিউবিসি আছে, এখানের মধ্যে কি আছে? প্লেটলেট, আবার ডাব্লিউবিসি এন্ড আরবিসি আছে। সো ডাব্লিউবিসি আর প্লেটলেটের কাজ হচ্ছে সম্পূর্ণ ভিন্ন। আমরা জানি, আমরা 4th চ্যাপ্টার পড়ার সময় পড়ছিলাম আরবিসি হচ্ছে সবগুলা এই অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, গ্লুকোজ যা কিছু ক্যারি করা সবগুলা ক্যারি করে হচ্ছে আরবিসি। তাহলে আরবিসি আমরা বুঝে ফেললাম যে অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড যা কিছুই ক্যারি করা লাগবে আমাদের দুইটা ফর্মে ক্যারি হতে পারে। এক হচ্ছে প্লাজমার সাথে মিশে যেতে পারে, প্লাজমা মানেই পানি, পানিতে মিশে যেতে পারে, এটা কঠিন কিছু না। প্লাজমার সাথে ফিজিক্যাল প্রসেসে অক্সিজেন মিশে যেতে পারে, কার্বন ডাই অক্সাইড মিশে যেতে পারে। কার্বন ডাই অক্সাইড যদি মিশে তখন এটা কার্বনিক অ্যাসিড তৈরি করবে, পানি প্লাস কার্বন ডাই অক্সাইড ইজ ইকুয়াল টু কার্বনিক অ্যাসিড। আর অক্সিজেন মিশলে কোনো অ্যাসিড টেসিড কিছু না, এটা জাস্ট ফিজিক্যাল। পানির মধ্যে চিনি যেভাবে গুলে ঠিক সেভাবে গুলে যাবে। ওকে, আর আরবিসির আমরা জানি দুইটা ভাগ আছে, একটা হচ্ছে হিম আর একটা হচ্ছে গ্লোবিন। একটা হিম আর একটা গ্লোবিন। এই হিমের সাথে অ্যাড হয় হচ্ছে অক্সিজেন, হিমের সাথে অ্যাড হয় অক্সিজেন, যে জিনিসটা তৈরি করে ওটা হচ্ছে অক্সি হিমোগ্লোবিন। অক্সি হিমোগ্লোবিন, ওকে, আমি অক্সি এইচবি লিখলাম। আর গ্লোবিনের সঙ্গে অ্যাড হয় হচ্ছে কার্বন ডাই অক্সাইড। কার্বন কি তৈরি করে? কার্বোমিনো হিমোগ্লোবিন বা কার্বোমিনো প্রোটিন। সো আমরা টোটাল যে জিনিসটা পেলাম, আমরা এখানে বাদেও বাইকার্বনেট ফর্মে যাই, তবে আমরা সংক্ষেপে যদি মনে রাখতে চাই, এই যে অক্সিজেনটা আসতেছে, অক্সিজেন আসতেছে কিভাবে? এখানে পানির সাথে মিশে আছে, সাথে হচ্ছে সেলের ভিতরে হিমের সাথেও মিশে আছে, এখান থেকে এখানে পাস হয়। অন্যদিকে কার্বন ডাই অক্সাইড, কার্বন ডাই অক্সাইড তো এখানে প্রচুর পরিমাণে তৈরি হচ্ছে, প্রতিবার রেসপিরেশনে কার্বন ডাই অক্সাইড তৈরি হচ্ছে। এই কার্বন ডাই অক্সাইডটা আসে, পানির সাথে মিশে কার্বনিক অ্যাসিড তৈরি করে, বা সেলের ভিতরে গ্লোবিনের সাথে মিশে কার্বমিনো হিমোগ্লোবিন তৈরি করে। সো এটা হচ্ছে আমাদের ট্রান্সপোর্ট। সো আমরা বুঝলাম ট্রান্সপোর্ট করে এরা কই যাবে? ট্রান্সপোর্ট করতে করতে এরা লাংসে গেল। লাংসে কি আসলো? কার্বন ডাই অক্সাইড গুলো চলে আসলো। এবার ভাঙলো, ভাঙার পরে আমরা জানি এখানে অ্যালভিওলাস থাকে। আমরা যদি এই অংশটাকে বড় করে দেখি আমরা দেখব হচ্ছে অ্যালভিওলাস এটা। এই অ্যালভিওলাসের সঙ্গে, অ্যালভিওলাসের সামনে দিয়ে ধরি আমরা একটা পালমোনারি আর্টারি যাচ্ছে, যার মধ্যে কার্বন ডাই অক্সাইডে ভরা। আবার আমরা জানি অ্যালভিওলাস হচ্ছে লাংসের অংশ, লাংসে অক্সিজেনের ভর্তি। যখন ধরো তুমি নিঃশ্বাস নিলা, অক্সিজেন ভর্তি। ওকে, এই অক্সিজেন গুলো আস্তে আস্তে এখানে পাস হতে শুরু করে, পানির সাথে মিশে যায়। আর এইখানে পানির থেকে বা সেল থেকে কার্বন ডাই অক্সাইড গুলো বের হয়ে আসতে শুরু করে এবং অ্যালভিওলাসে চলে আসে। সো আমরা দেখি কি, আমরা যখন নিঃশ্বাস নিই আমাদের চেস্টটা ফুলে ওঠে, তারপর হচ্ছে আস্তে আস্তে যখন আমরা কার্বন ডাই অক্সাইড গুলো ছেড়ে দিই চেস্ট নেমে যায়। সো এই অ্যালভিওলাস এরকম হাজার হাজার লক্ষ লক্ষ অ্যালভিওলাস আছে। অর্থাৎ আমরা যদি লাংসটাকে দেখি, লাংসের মধ্যে হাজার হাজার এরকম অ্যালভিওলাস। তো প্রত্যেকটা অ্যালভিওলাস কি হয়েছে? প্রত্যেকটা অ্যালভিওলাসের মধ্যে কার্বন ডাই অক্সাইড ঢুকে আছে, ধরো, বা অক্সিজেন ঢুকে আছে। ঠিক আছে? সো এই যে কার্বন ডাই অক্সাইডটাকে বের করতে হবে, তখন কি করা লাগবে? প্রত্যেকটা অ্যালভিওলাসকে বাইরে থেকে প্রেসার দিয়ে, চাপ দিয়ে কার্বন ডাই অক্সাইডটাকে বের করে দিতে হবে। সিম্পল। তুমি যখন একটা বেলুনের কথাই চিন্তা করো, বেলুন ভর্তি কার্বন ডাই অক্সাইড আছে, বেলুনটাকে তুমি চাপ দিবা, কার্বন ডাই অক্সাইড সব বের হয়ে যাবে। তারপর ভালো বাতাস ঢুকাবা, কার্বন ডাই অক্সাইড বাতাস বের হয়ে গেল, দেন হচ্ছে অক্সিজেন, তাহলে বেলুনটা বড় হবে। ঠিক আছে? এই জাস্ট এই প্রিন্সিপলটাই, যে চাপ দিয়ে বেলুনটাকে ছোট করলে কার্বন ডাই অক্সাইড বের হয়ে যাবে, অক্সিজেন ঢুকায় বেলুনটাকে ফুলালে লাংস ভর্তি বাতাস হবে। এটাই হচ্ছে নিঃশ্বাস এবং প্রশ্বাস। তাহলে আমরা রেসপিরেশনের দুইটা ফর্ম পাচ্ছি। একটা রেসপিরেশনের ফর্ম যদি দেখি আমরা, একটা হচ্ছে সেলের মধ্যে রেসপিরেশন বা শ্বসন, অর্থ হচ্ছে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের এক্সচেঞ্জ।
এখানের মধ্যে আমরা যদি দেখি এখানে একটা জায়গায় এক্সচেঞ্জ হচ্ছে, এই জায়গায় একটা এক্সচেঞ্জ হচ্ছে, এই জায়গায় আরেকটা এক্সচেঞ্জ হচ্ছে। তো আমরা শ্বসন পাচ্ছি ২ জায়গায়। কারণ আমরা জানি শ্বসন মানেই অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের এক্সচেঞ্জ যেখানে, যেখানে হয়। একটা পাচ্ছি কি লাংস এর মধ্যে, ওখানের মধ্যে দেখতেছি কি অক্সিজেন ঢুকতেছে, কার্বন ডাই অক্সাইড বের হয়ে যাচ্ছে। বেলুন ফুলানো বা বেলুন ফেটে যাওয়ার মতো। ঠিক না? কিন্তু এইখানের মধ্যে কোন অক্সিজেন কার্বন ডাই অক্সাইড এক্সচেঞ্জ বাদে আর কোন কাজ কি হচ্ছে? না, আর কোন কাজ হচ্ছে না। জাস্ট এক্সচেঞ্জটাই হচ্ছে। ঠিক না? তাহলে এই এক্সচেঞ্জটা যদি আমরা মাথায় রাখি, এটাকে বলা হয় ফিজিক্যাল এক্সচেঞ্জ। আর কোন এনজাইমের কোন প্রশ্ন নাই। কোন এনজাইমের দরকার নাই। আমার অ্যালভিওলাসের জায়গায় যদি একটা বেলুনও থাকতো, সেও এক্সাক্ট সেম কাজটা করতে পারত। তার কোন এনজাইমের দরকার নেই। এনার্জিও প্রোডিউস করার কোন ক্ষমতা নেই। না কোন এনার্জি তৈরি হচ্ছে, না কোন এনজাইম ইউজ হচ্ছে। এগুলোকে বলা হয় ফিজিক্যাল প্রসেস। যেহেতু এনজাইম বা কেমিক্যাল কোন কিছু এখানে ইনভলভ না। অন্যদিকে আরেকটা জায়গায় এইটা কোথায় হচ্ছে? এটা হচ্ছে পালমোনারি রেসপিরেশন বলতে পারি আমরা। যেহেতু পালমোনারি মানে হচ্ছে তোমার লাংস এর রেসপিরেশন হচ্ছে। এটাকে বলা হচ্ছে পালমোনারি শ্বসন। ওকে। আরেকটা শ্বসন হচ্ছে সেলুলার বা অন্তঃকোষীয় শ্বসন। অন্তঃকোষীয় শ্বসন। অন্তঃকোষীয় শ্বসন বা সেলুলার শ্বসন, সেলুলার রেসপিরেশন। তো অন্তঃকোষীয়টা কি মূলত? চিন্তা করে দেখো তো, এখানের মধ্যে একটা সেল আছে। সেলের ভিতরে মূল কাজটা কিন্তু অন্তঃকোষীয়তে। এখানে অক্সিজেন দেওয়ার জন্য আমাদের পালমোনারি শ্বসনটা হইছিল। তো এখানের মধ্যে অক্সিজেন ঢুকলো। অক্সিজেন ঢোকার পরে কার্বন ডাই অক্সাইড প্রোডিউস করলো। কার্বন ডাই অক্সাইডটা বের হইলো। এখানে যখন অক্সিজেন, গ্লুকোজের সঙ্গে যখন অক্সিজেন ইউজ হচ্ছে, এটাকে আমরা গ্লাইকোলাইসিস বলি। গ্লাইকোলাইসিস হলো। গ্লাইকোলাইসিস হওয়ার পরে এসিটাইল কোয়ে ফর্ম করলো। আমরা এগুলো বোটানিতে পড়বো। এসিটাইল কোয়ে ফর্ম করলো। এসিটাইল কোয়ে ফর্ম করার পরে হয়তোবা তোমরা আগেও এটা পড়ছো। ক্রেবস সাইকেল তৈরি করবে। দেন ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন এর মাধ্যমে 38 এটিপি তৈরি করবে। এই ৪ টা প্রসেসে অনেক এনজাইমের দরকার হয়। এবং অনেক এনজাইমের দরকার হয়, তাই এটাকে বলা হচ্ছে কেমিক্যাল প্রসেস। এটা কিন্তু ফিজিক্যাল প্রসেস না। ফিজিক্যাল প্রসেস মানে এখানে এটা জাস্ট একটা মানে কি বলবো, মেকানিক্যাল প্রসেস। ঠিক আছে? ফিজিক্যাল প্রসেস মানে হচ্ছে মেকানিক্যাল প্রসেস। চাপ দিছো, বের হইছে, বড় করছো, ঢুকছে। এখানে কোনো এক্সচেঞ্জ হয় না, কেমিক্যাল এক্সচেঞ্জ হয় না বা কেমিক্যাল চেঞ্জ হয় না। এখানে কেমিক্যাল চেঞ্জ হচ্ছে। তাহলে এনজাইম লাগবে। আমরা জানি গ্লাইকোলাইসিসে অসংখ্য এনজাইম লাগে। তারপর এনজাইম লাগলে এখানের মধ্যে এনার্জিও তৈরি হচ্ছে। এনার্জিও তৈরি হবে। তাহলে অন্তঃকোষীয় শ্বসন এবং পালমোনারি শ্বসন, এই দুইটার মধ্যে পার্থক্য আমরা বুঝতে পারলাম। এখন আমরা অন্তঃকোষীয় শ্বসন নিয়ে বোটানিতে কথা বলবো। ডিটেইলস একটা চ্যাপ্টারই আছে এই অন্তঃকোষীয় শ্বসন নিয়ে। কিন্তু আজকে আমরা শুধুমাত্র পালমোনারি শ্বসন, এই যে অ্যালভিওলাসটা কিভাবে বড় হচ্ছে, কিভাবে ছোট হচ্ছে, কিভাবে চাপ দিলে বাতাস বের হচ্ছে, এগুলা নিয়ে কথা বলবো। তো আমাদের লাংস আমরা যদি দেখি, এটা আমি একটা মোটামুটি একটা গ্রাফিক প্রেজেন্টেশন দেখাই, একটা ছবি এঁকে। এটা ধরি আমাদের চেস্ট, এটা ধরি স্টোমাক। ওকে? চেস্ট আর স্টোমাককে আলাদা করে রাখা হচ্ছে এরকম একটা ডায়াফ্রাম। এটাকে বলা হয় ডায়াফ্রাম। এই ডায়াফ্রামের এখানে থাকে হচ্ছে তোমার লাংস। ওকে? এখানে লাংস থাকে। ওকে? এখন তুমি চিন্তা করে দেখো, লাংসে যদি বাতাস ঢুকতে হয়, তুমি চিন্তা করো লাংসে তুমি নিঃশ্বাস নিবা। নিঃশ্বাস নিলে obvious কি হবে? চেস্টটা বড় হয়। নিঃশ্বাস নিয়ে দেখো, চেস্টটা বড় হয়। ওকে? তো চেস্ট বড় হলে কি হয়? তুমি চিন্তা করে দেখো তো, ২ টা জিনিস হয়। তোমার একটা কাজ করা লাগবে, এই মানে ডায়াফ্রাম যেটা আছে, এটাকে ফ্রেনিক নার্ভ দিয়ে কন্ট্রোল হয়। এজন্য ফ্রেনিক বলতেছিলাম। যাক, ডায়াফ্রাম যেটা আছে, ওটাকে কি করা লাগবে? ওটাকে নিচে এভাবে টান হতে হবে। নিচে যদি এভাবে টান হয়, তাহলে কি হবে? এই জিনিসটার জায়গা অনেক বেড়ে গেছে না? তখন লাংসটা বড় হওয়ার সুযোগ পাবে। ঠিক আছে? লাংসটা বড় হওয়ার সুযোগ পাবে। সো লাংসটা বড় হওয়ার সুযোগ পাবে একটা ওয়েতে, এই ডায়াফ্রামটা যদি নেমে যায়। আরেকটা ওয়ে হচ্ছে, আমরা যদি একটু সাইড থেকে দেখি, এটা একটা মানুষ। মানুষের ধরলাম এটা একটা রিবস, এটা একটা রিবস, এটা একটা রিবস, এটা একটা রিবস। এভাবে অনেকগুলা ১২ টা রিবস থাকে। রিবস তোমরা স্কেলেটন সিস্টেম যখন পড়বে তখন এটা আরো ক্লিয়ার হবে। এখানে ভিতরে লাংসটা থাকে। ঠিক আছে? এখন তুমি দেখো তো, তুমি যখন নিঃশ্বাস নাও, মূলত হয় কি? বুকের খাঁচাটা সামনের দিকে চলে যায়। সামনের দিকে কিভাবে যায়? তুমি চিন্তা করো, এই ২ টা রিবস নিয়ে আমরা কথা বলি, শুধুমাত্র এই ২ টা রিবস নিয়ে। বাকি সবগুলো সেম প্যাটার্ন এ কাজ করে। এটা একটা রিবস ধরো, এটা আরেকটা রিবস। ঠিক আছে? এদের মধ্যে ধরো মাসল আছে। এদের মধ্যে মাসল গুলা আছে। ঠিক আছে? সো এই মাসল গুলা যখন কন্ট্রাক্ট করে, তুমি চিন্তা করো তো, এই মাসল গুলা সবগুলা যদি ওদিকে টানে, কন্ট্রাক্ট করলো, ওদিকে টানে, ওদিকে টানে, তখন কি হবে? এই উপরেরটার তুলনায় নিচেরটা একটু দূরে সরে যাবে না? নিচেরটা একটু দূরে সরে যাবে। কারণ কি? কন্ট্রাক্ট করার কারণে এটা উপরে উঠে গেছে। অনেকটা টিউব অয়েল এর মতো।
টিউবওয়েলের মতো না? তুমি চিন্তা করে দেখো তো, এটা যদি একটা টিউবওয়েল হয় এরকম করে আছে, তুমি যখন এটাকে টানো তখন কি হয়ে যায়? টিউবওয়েলটা উপরের দিকে উঠে যায় না? এই অনেকটা টিউবওয়েলের মতো একটা বিষয় হইছে না? এখানে এইটা যখনই টান খাইছে এদিকে, টান খাওয়ার সাথে, সাথে এটা উপরে উঠে গেছে। তাহলে একটা উপরে উঠলো, তারপরেরটা আরো উপরে উঠলো, তারপরেরটা আরো উপরে উঠলো। এভাবে হচ্ছে সামনের দিকে, এটা যদি তোমার চেস্ট ক্যাভিটি হয়, আমি এভাবে দেখালাম, এটা সামনের দিকে মুভ করে। তাহলে অনেক বড় জায়গা হয়ে গেছে লাংসটা বৃদ্ধি পাওয়ার জন্য। তাহলে আমরা ২ টা মাসল কাজ করতেছে দেখতেছি। একটা হচ্ছে ডায়াফ্রামের যে মাসলটা, রেসপিরেশন এর সময় ডায়াফ্রামের মাসলটা। আরেকটা হচ্ছে ডায়াফ্রাম, বাংলায় লিখে দিই। ডায়াফ্রামের মাসলটা। আরেকটা কাজ করতেছে ইন্টারকোস্টাল মাসল যেগুলো আছে। এখানে ইন্টারকোস্টাল মাসল। ইন্টারকোস্টাল মাসল বলতে কি বোঝায়? কোস্ট শব্দটার অর্থ হলো, তোমরা যখন স্কেলেটন সিস্টেম পড়বে তখন আরেকটু ক্লিয়ার হবে। কোস্ট শব্দটার অর্থ হচ্ছে রিবস বা বুকের পাঁজর এটা। ঠিক আছে? ইন্টারকোস্টাল মাসল হলো প্রত্যেকটা কোস্টের মাঝে যে মাসলটা আছে। প্রত্যেকটা রিবস এর মাঝে, বক্ষ পিঞ্জরের মাঝে যে মাসলটা আছে। তাহলে ইন্টারকোস্টাল মাসল। তাহলে এবার তুমি চিন্তা করো, ইন্টারকোস্টাল মাসলে যখন ২ টাই সংকোচন হলে কি হয়? প্রথম ডায়াফ্রাম সংকোচন হলে কি হয় চিন্তা করো। ডায়াফ্রামটা ছিল এরকম। তুমি যখন এটাকে কন্ট্রাক্ট করছো তখন এটা টান, টান হয়ে লম্বা হয়ে গেছে। অর্থাৎ সংকোচন করলে এটা টান, টান করে লম্বা হয়। অর্থাৎ ডায়াফ্রামকে সংকোচন করলে, আমরা সংকোচন নিয়ে কথা বলতেছি। ডায়াফ্রামকে সংকোচন করলে সে কিরকম হয়? ওই উপরে নিচে লম্ব যে ডায়ামিটারটা আছে, লম্ব ডায়ামিটার বৃদ্ধি পায়। বুকের যে লম্বালম্বি ভাবে দৈর্ঘ্য বৃদ্ধি পায়। আমরা এভাবে বলতে পারি, লম্বালম্বি ভাবে দৈর্ঘ্য বৃদ্ধি পায়। দৈর্ঘ্য বৃদ্ধি পায়। বৃদ্ধি পায়। ওকে। অন্যদিকে ইন্টারকোস্টাল মাসল কি করতেছে? অগ্র পশ্চাৎ, মানে হচ্ছে সামনে এবং পেছনে। তুমি যদি একটা হিউম্যান দেখো এখানে, ওকে, ওকে। আমরা সামনে পিছন থেকে দেখতেছি। এখানে ধরো তোমার রিবস আছে, ওকে। এই সাইডে বৃদ্ধি পায়, সামনে এবং পিছনে বৃদ্ধি পায় হচ্ছে কি কিভাবে? আচ্ছা, সামনে পিছনে বোঝার জন্য আমি চেহারাটা হালকা করে এঁকে দিই। ওকে। এই সামনে পিছনে বা অগ্র পশ্চাৎ ডায়ামিটার বৃদ্ধি পায় কিসের মাধ্যমে? ইন্টারকোস্টাল পেশির সংকোচনের মাধ্যমে। সো এই কথাগুলো একটু গুছায় লিখতে হবে আরকি। ইন্টারকোস্টাল পেশির সংকোচনের মাধ্যমে অগ্র পশ্চাৎ তোমার বের হয়। অগ্র পশ্চাৎ দৈর্ঘ্য বেড়ে যায়। তারপর হচ্ছে গিয়ে বৃদ্ধি পায়, আমি খালি এই সাইনটা দিলাম। এই ডায়াফ্রামের মাধ্যমে এগুলা বৃদ্ধি পায়। তাহলে তোমার যখন সামনে এবং উপরে নিচে জায়গা বৃদ্ধি পেয়ে গেছে, লাংস এখন অনেক বড় হওয়ার সুযোগ পায়। তার মানে কি? ভলিউম বেড়ে গেছে লাংসে। ভলিউম বেড়ে গেছে মানে কি? প্রেশার কমে গেছে। ঠিক না? তুমি যখন এতগুলো দৈর্ঘ্য বাড়াইছো, দৈর্ঘ্য বাড়ানোর ফলে ফাইনালি কি হইছে? এতগুলো দৈর্ঘ্য বাড়ানোর ফলে তোমার কি ভলিউম বেড়ে গেছে। তো ভলিউম বেড়ে গেলে কি হবে? ভলিউম বেড়ে গেলে আমরা জানি চার্লস ল বা বয়েলস ল বা যেটাই বলো, আল্টিমেটলি আদর্শ গ্যাসের সূত্র থেকে আমরা জানি ভলিউম বাড়ার সাথে, সাথে প্রেশার কমে। ওকে, প্রেশার কমলো। প্রেশার কমলে কি হবে আমরা জানি। বাতাস সবসময় কই যায়? বাতাস সবসময় হাই প্রেশার থেকে লো প্রেশারে যায়। তাহলে তোমার লাংস যখন বড় হইছে তখন বাইরের বাতাস থেকে এখানে কি হয়ে গেছে? লো প্রেশার হয়ে গেছে। তো বাইরের বাতাসটা ভেতরে ঢুকতে শুরু করে। অক্সিজেন গুলা ভিতরে ঢুকতে শুরু করে। সো অক্সিজেন গুলা ভিতরে ঢুকলো। অক্সিজেন ভিতরে ঢুকলো। এই যে অক্সিজেন ভিতরে ঢুকলো চেস্ট ক্যাভিটির ভিতরে, অক্সিজেনের প্রবেশকে আমরা কি বলি? ইন্সপিরেশন বা অন্তঃশ্বসন। ইন্সপিরেশন বা প্রশ্বাস বলা হয়। যদি বাংলায় বলি, খাঁটি বাংলায় বলা হয় প্রশ্বাস। ওকে? প্রশ্বাসের ক্ষেত্রে দেখো কত কাজ করা লাগছে। তোমার সংকোচন করা লাগছে, সংকোচন করা লাগছে, ডায়ামিটার বাড়ানো লাগছে। এত কাজ করছো, এজন্য হচ্ছে এটা প্রচুর এনার্জি দরকার হয়। এনার্জি তৈরি করে না, কিন্তু এটা প্রচুর এনার্জি খরচ হয়। তুমি দেখবা যখন তুমি দৌড়াচ্ছ, নিঃশ্বাস যখন বেশি হয়ে যায়, তোমার দেখবা নিঃশ্বাস নিতেই কষ্ট হয়। যে এত এনার্জি লাগে যে নিঃশ্বাস নিতেই কষ্ট হয়। সো এনার্জি, প্রচুর এনার্জি দরকার হয়। এবার তুমি দেখো ঠিক উল্টাটা চিন্তা করো। এই মাসলটা সংকোচন করানোর পর যখন রিল্যাক্স করবে, রিল্যাক্স করলে কি হবে? আমি এইটা রিল্যাক্সটা দেখাই। এটা এরকম থেকে যখন রিল্যাক্স করবে তখন এটা তার আগের কন্ডিশনে ফেরত আসবে। তারপর ইন্টারকোস্টাল মাসল যখন রিল্যাক্স করবে, এটা এরকম কন্ডিশন থেকে তুমি যখন ছেড়ে দিচ্ছ, এটা অটো এখানে নেমে আসবে। অর্থাৎ সবগুলা রিবস আবার আগের জায়গায় ফেরত আসবে। বড় থেকে ছোট হয়ে যাবে। তাহলে তুমি আল্টিমেটলি এই দৈর্ঘ্যটা হ্রাস পাবে। অগ্রপশ্চাৎ দৈর্ঘ্য হ্রাস পাবে, ভলিউম হ্রাস পাবে, প্রেশার হ্রাস পাবে। প্রেশার হ্রাস পারলে তুমি চিন্তা করে দেখো, এই সবসময় প্রেশার বৃদ্ধি পাবে। ভলিউম হ্রাস পালে প্রেশার বৃদ্ধি পাবে। তাহলে প্রেশার বৃদ্ধি পেলে কি হবে? প্রেশার সবসময় হাই প্রেশার থেকে লো প্রেশারের দিকে যায়। তখন হচ্ছে চাপ দেওয়ার মাধ্যমে লাংসটা থেকে কার্বন ডাই অক্সাইড পুরোটা বের হয়ে যাবে। এই কার্বন ডাই অক্সাইড পুরোটা বের হয়ে যাওয়া, এটাই তো আমাদের নিঃশ্বাসের কাজ ছিল। কিন্তু নিঃশ্বাসের ক্ষেত্রে দেখো তো, নিঃশ্বাসের ক্ষেত্রে তোমার কোনো সংকোচন করা লাগে না। জাস্ট তুমি যে পজিশনটাতে নিয়ে গেছিলা,
ওখান থেকে আগের পজিশনে জাস্ট ফেরত আসছে। তুমি কোনো কাজ করো নাই। এজন্য নিঃশ্বাসকে বলা হয় নিষ্ক্রিয় প্রক্রিয়া। নিঃশ্বাস এটা জাস্ট অপোজিট প্রক্রিয়া, কিন্তু এটা হচ্ছে নিষ্ক্রিয়। কোনো এনার্জির দরকার হয় না। এটা সাধারণত পরীক্ষায় আসে নিচের কোনটা নিষ্ক্রিয় প্রক্রিয়া? নিঃশ্বাস। তো আমরা নি দিয়ে মনে রাখতাম। নি দিয়ে নিঃশ্বাস নিষ্ক্রিয়। আর এই ফ্লো চার্টটা যদি মাথায় রাখো, মোটামুটি তুমি হিসাব করে বলতে পারবা যে প্রশ্বাসের সময় কি ঘটে, নিঃশ্বাসের সময় কি ঘটে। এভাবে এই প্রসেসে মোটামুটি আমাদের নিঃশ্বাসটা হয়। এটা কি আমরা এখন যেটা নিয়ে কথা বলছি এটাকে বলা হয় পালমোনারি শ্বসন বা তোমার ফুসফুসীয় শ্বসন। ফুসফুসে যে শ্বসনটা হয় এখানে কোনো এনজাইম দরকার হয় না। কিন্তু অন্তঃকোষীয় শ্বসনে এনজাইমের দরকার হয়, সেলের দরকার হয়, এনার্জি প্রোডিউস হয়। ওটা নিয়ে আমরা সাধারণত বোটানিতে কথা বলি। এখানে অন্তঃকোষীয় শ্বসন নিয়ে আমরা খুব একটা কথা বলি না।